নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা গল্প ওভারকোট। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বিকেল বেলা গ্রে স্ট্রিটের ধারে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ দেখতে পেলাম ওদিকে ফুটপাতে আমাদের পাড়ার ভূতনাথ বাবু। চায়ের পেয়ালাটা মুখ থেকে নামিয়ে রাখলাম। বুঝলাম রাতের খাওয়া আজ আর জুটছে না। ভূতনাথ বাবুদের কাঠের কারবারে অনেক পয়সা। তাছাড়া অনেক মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি বন্ধক রেখে উঁচু সুদে টাকা ধার দেওয়া তাঁর এক ব্যবসা। যারা ঠিক সময় ধার শোধ করতে পারে না তাদের বাড়ি ঘর তিনি আত্মসাৎ করেন, তারপর দেন বেচে। এই করে তিনি জমিয়েছেন বিস্তর, কিন্তু এমন কৃপণ ভূভারতে আর দেখা যায় না। খান চুনো মাছ আর পুঁই চচ্চড়ি, নাপিতকে পয়সা দিতে হবে বলে এক মুখ দাড়ি আর এক মাথা চুল তার কায়েমি হয়ে আসে। বয়সে বুড়ো, পায়ে তালপাতার চটি, গায়ে একটা গরম ওভারকোট। শীত গ্রীষ্ম মানেন না, ওভারকোটই তার গাত্রাবরণ। ওজনে সের 5 হবে। এ পিঠে ও পিঠে কম করে 25টা পকেট। কাঠের কারবারের লাভের প্রথম টাকা দিয়ে চোরবাজার থেকে 2-3 হাত ফেরতা ওই কোটটি তিনি কেনেন সস্তা দামে। সে আজ 32 বছর হলো। সেই থেকে ওই কোটটা তিনি গা থেকে আর নামাননি। খালি রবিবার তিনি জামা খুলে স্নান করেন, কেননা সেদিন দোকান তার বন্ধ থাকে। ঘুমোবার সময় কোটটিকে কখনো করেন লেপ, কখনো মাথার বালিশ, কখনো বা মাত্র তোষক। অর্থাৎ কোটটা তার গায়েই থাকে। কোটটার সর্বাঙ্গেই তালি আর সেলাই। ভূতনাথ বাবু ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে খালি তার পকেটের সংখ্যা বৃদ্ধি হয়েছে। ওই ওভারকোটটি দেখলে সেদিন আর খাওয়া জোটে না, এমনি একটা প্রবাদ ও পাড়ায় প্রচলিত ছিল। ওর বাড়ির নম্বর হচ্ছে 113। ম্যাট্রিকে নবীনের রোল নম্বর 113 ছিল বলেই নাকি সে আর পাশ করতে পারেনি। অন্তত আজকে আমার চা খাওয়া যে বন্ধ হলো তাতে আর সন্দেহ কি। ভূতনাথ বাবু নিচু হয়ে রাস্তার ধুলো আর কাঁকড় ঘাঁটতে ঘাঁটতে রাস্তা পেরিয়ে অবশেষে আমারই কাছে এসে হাজির হলেন দেখছি। আমাকে দেখি তার ভেউ ভেউ কান্না। আমার সর্বনাশ হয়ে গেছে হিরু, একেবারে পথে বসিয়েছে একেবারে। দোকান থেকে বেরিয়ে এসে বললাম, কি হলো কি হলো? মোটর চাপা, গাঁট কাটা, এমন করছেন কেন? একটা গাড়ি ডেকে দেব? বসে পড়লেন কেন ধুলোর ওপর? মাথা ঘুরছে? হাওয়া করবো একটু? আরে কি হয়েছে বলুন না ছাই, মৃগী আছে নাকি? পাহারাওয়ালা ডাকবো? পাহারাওয়ালার নাম শুনেই বোধহয় বুড়োর জ্ঞান এলো। অমনি আমার হাত দুটো চেপে ধরে কেঁদে উঠলেন। আমাকে একেবারে গাছতলার ভিখিরি করে ছাড়লে, একটা জল জ্যান্ত 100 টাকার নোট হাত থেকে হাওয়ায় উড়ে গেল। হাওয়ায় উড়ে গেল? বলেন কি? হ্যাঁ ভাই, জানোই তো টাকা করি আমি বেশি পকেটে রাখি না। বেটারা টের পেয়ে ঠিক কখন পকেট মেরে দেবে সেই ভয় সব সময় রাখি হাতের মুঠোয়। আজ সকালে আমাদের মিনি বিড়ালটার বাচ্চা হয়েছে, তারাই দুটো পকেটে ছিল। সে দুটোর কোনো সারা শব্দ নেই দেখে পকেটে কখন অজান্তে হাত ডুবিয়ে দিয়েছি, অমনি দেখে হাতের মুঠোয় নোট নেই। বললাম, আর বাচ্চা দুটো? ভূতনাথ বাবু ধমক দিয়ে উঠলেন, দূর তোর বাচ্চা, আমার গেল 100টা টাকা, 6400 পয়সা, আর তোমার কাছে বিড়ালের বাচ্চা দুটো বড় হলো। কলেজের ছোকরা, বাপের পয়সায় চা খাও তোমাদের আর কি। অপরাধীর মতো মুখ করে বললাম, কিন্তু আমাকে কি করতে হবে? লোকের উপকার করতে কি তোমরা এগো? সে ছিল আমাদের সময়, পরের জন্য বিষ খেতে পারতাম। 100টা টাকা, 12,800টা আদলা। আমার কি হবে হিরু? আমার সঙ্গে একবারটি এসো না ভাই। পকেটে হাত ঢুকিয়েছিলাম সেই কালীতলার কাছে, সেখান থেকে ফুটপাত ধরে খুঁজতে খুঁজতে আসছি। খালি একটা ফুটপাত দেখা হয়েছে, তুমি একবারটি ওদিকটা দেখতে এগোবে ভাই? অবাক হয়ে বললাম, বলেন কি, কালীতলা পর্যন্ত? আমার পিঠে হাত রেখে ভূতনাথ বাবু বললেন, যদি খুঁজে পাও হিরু, তবে নিশ্চয়ই তোমাকে বাড়ি ফেরার ট্রাম ভাড়া দেব। ডবল 1 কাপ চা, তুমি তো পকোড়ি খুব ভালোবাসো। অগত্যা ফুটপাত ধরে খুঁজতে খুঁজতে এগোলাম। আমি ডাইনের ফুটপাতে, উনি বাঁয়ে। হঠাৎ এক সময় দেখি ভূতনাথ বাবু এক রাজ্যের পথ পিছে পড়ে আছেন। আমি চলেছি তাড়াতাড়ি, উনি শামুকের মতো। ফিরে গিয়ে ওকে ধরলাম। দেখি একটা ডাস্টবিনের মধ্যে মুখ নামিয়ে উনি হাত দিয়ে ময়লা ঘাঁটছেন। তার ওভারকোটে একটা টান মেরে বললাম, এ করছেন কি?
ভূতনাথ বাবু মুখ তুলে বললেন, বলা তো যায় না, কোনো ছোট ছেলে হয়তো কুড়িয়ে পেয়ে এইখানে ফেলে গেছে। সবাই তো আর নোট চেনে না। তুমি পেলে না এতক্ষণেও? তুমি কিছু কাজের নাও হিরু, পারো খালি চা গিলতে। ওদিকটাতে কিন্তু এখনো দেখা হয়নি। আমি যাই ওপারে, তুমি এদিকটা দেখতে দেখতে এগো। ভূতনাথ বাবু ওদিকে ফুটপাতে চলে গিয়ে এক পা এগোন আর হেঁকে ওঠেন, হিরু পেলে? চোখ যদি এতই খারাপ তবে চশমা নাও না কেন? অন্ধকারে দেখতে না পেলে একটা দেশলাই কিনে নাও শিগগির। মোটে তো একটা পয়সা, পরের জন্য একটা পয়সাও খরচ করতে পারো না। তোমাদের বয়সে আমরা। আরে ও কি হিরু? পাশের একটা গলি দিয়ে সরে পড়ছিলাম। ভূতনাথ বাবু পেছন থেকে কখন ছুটে এসে ঘাড় চেপে ধরলেন, বললেন, কোথায় পালাচ্ছ? বললাম, নোটটা তো আপনার উড়ে এসে এই গলিতেও পড়তে পারে, কি বলেন বরং এদিকে একটু খুঁজে দেখি না? ভূতনাথ বাবু অসহায় সুরে বললেন, তার চেয়ে আমার বাড়ি চলো হিরু, বাড়িতেই না হয় খুঁজি গে। অবাক হয়ে বললাম, এই না বললেন নোটটা রাস্তার মাঝে হাত থেকে উড়ে পড়ে গেছে, বাড়িতে পাবেন কি করে? বলা কি যায়, ওটার পিছনে পেন্সিল দিয়ে আমার নাম ঠিকানা লেখা ছিল যে। কেউ পেয়ে হয়তো পুলিশের ভয় শেষকালে আমার বাড়িতেই ফিরিয়ে দিয়ে গেছে। সে গিয়ে চলো হিরু, বেশি করলে লোকটা হয়তো দেখা পাবো না। হেসে বললাম, আমার গিয়ে কি হবে? না না, চলো চলো। লোকটা দেখা না পেলে কাল সকালে বরং রাস্তায় আবার খোঁজ করা যাবে। কাল যদি খুঁজে পাও হিরু, তো তোমাকে একখান এক্সারসাইজ খাতা কিনে দেবো। রুল টানা খাতা তো? আচ্ছা চলো। বাড়িটার তেতলায় শুনেছি নাকি ভূত আছে। তুমি তো খুব সাহসী, লণ্ঠনটা নিয়ে একবার ছাদটাও খুঁজে আসবে। বললাম, হ্যাঁ, কারোর ঘুড়ির লেজের সঙ্গে আপনার নোটটা হাতে উড়ে আসতে পারে। গম্ভীর হয়ে ভূতনাথ বললেন, আশ্চর্য কি? মজা দেখতে অগত্যা তার বাড়িতেই এসে হাজির হলাম। ট্রামে বাসে তিনি চাপবেন না, যে পথে তিনি আগে হাঁটেননি সেই পথেও ধুলোবালি তিনি হাতড়ে চলেছেন। বললাম, এখানে আপনার নোট কি করে আসবে? এই পথে তো আসেইনি আগে, হারিয়েছে তো সেই কালীতলার কাছে। ভূতনাথ বাবু একটা কাঠি দিয়ে রাস্তার কতগুলো আবর্জনা ঘাঁটতে ঘাঁটতে বললেন, এখানেও তো হারাতে পারে নোটটা। আশ্চর্য কি, এক জায়গায় হারালেই হলো। হাসবো না কাঁদবো কিছু ভেবে পেলাম না। বাড়ি এসে ভূতনাথ বাবু এক তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললেন। ছেলে মেয়ে নাতি নাতনি বউ ঝি সবাইকে ডেকে জড়ো করে বাড়ির চতুর্দিকে আনাচে কানাচে নোট খুঁজতে পাঠালেন। না পেলে তিনি কাউকে আস্ত রাখবেন না। ছেলের বউদের বললেন, শিগগিরই ট্রাঙ্ক প্যাঁচড়া খুলে নোট বার করো। নাতি নাতনিদের বললেন, এই নিয়ে আয় তোদের বই খাতা, কার ভাঁজে লুকিয়ে রেখেছিস? ভূতনাথ বাবু একেবারে খেপে গেছেন। এবার তোষক বালি সব ফাটতে শুরু করেছেন। কারো বারণ তিনি কানে তুলবেন না। বাধা দিয়ে বললাম, নোট আপনার বিছানা বালিশের মধ্যে ঢুকবে কি করে? ভূতনাথ বাবু বললেন, তুমি জানো না হিরু, এ নোট যেখানে খুশি উড়ে যেতে পারে, এক জায়গায় পেলেই হলো। তুমি একবারটি নর্দমাটায় হাত ডুবিয়ে দেখো না ভাই। পেলে তোমাকে ঠিক একটা ঘড়ির ব্যান্ড কিনে দেব। এবছর ঘড়ির ব্যান্ড হলে আসছে বছর নিশ্চয়ই একটা আস্ত ঘড়ি হবে। নাতি নাতনিদের কাউকে দেবেন পুরনো ট্রামের টিকিট, কাউকে ছেঁড়া বইয়ের মলাট, কাউকে বা পাঁজি থেকে ছেড়ে ভৃগু রাজা শনি মন্ত্রীর ছবি। কিন্তু কেউই খুঁজে পায় না। জিনিসপত্রের কাপড়ে চোপড়ে ঘর বাড়ি এক হাঁটু হয়ে উঠল। এমন সময় ভূতনাথ বাবুর মেজ ছেলে বাজার থেকে 3 আনা সেরে 4টে প্রকাণ্ড ইলিশ মাছ কিনে এনে হাজির। ইলিশ মাছ দেখে ভূতনাথ বাবু একেবারে তেড়ে বললেন, আমার হাত থেকে 100টা টাকা উড়ে গেল, আর উনি এনেছেন ইলিশ মাছ কিনে। বেটা দূর হও আমার বাড়ি থেকে। বলে বুড়ো ভদ্রলোক বড়দার হাত থেকে মাছের বান্ডিলটা কেড়ে নিয়ে দূরে নর্দমার দিকে ছুঁড়ে ফেললেন। বড়দা তো থ। ভূতনাথ বাবু তার কান ধরে বললেন, বেটা খুঁজে বার কর আমার নোট, নইলে তোরই একদিন কি আমারই একদিন। কে একটা ছোট মেয়ে মাছ কাটার দিকে এগোচ্ছিল। ভূতনাথ বাবু প্রবল কণ্ঠে ধমকে উঠলেন, খবরদার পেটি, ওই মাছ ছবি তো তোকে আমি বটিতে কাটবো। আমার গেল 100টা টাকা, আর ওরা এলেন ফুর্তি করতে। আমার বাড়ি কেউ ওই মাছ ছুঁতে পারবে না। তোরা সবাই চেঁচিয়ে শোক করতে পারিস না, তাহলে তো আমার বুকটা জুড়োয়। গঙ্গার টাটকা ইলিশ, ভাবলাম দুটো সরাই। বুড়ো ঘরের মধ্যে দা দিয়ে তার খাটের জাজিম ফাটছেন। উঠোনটুকু পেরিয়ে মাছগুলোর দিকে এগোচ্ছি, কোথা থেকে হুড়মুড় করে তেড়ে এলেন। নিলে নিলে মাছ নিয়ে পালালে। ও বড়দা, ধর হিরুকে। কে জানে ওই মাছের পেটের মধ্যে আমার 100 টাকার নোটটা লুকিয়ে আছে কিনা। ধর ধর, গেল গেল।
উঠোন পেরিয়ে ভূতনাথ বাবু নিজেই আমাকে ধরতে আসছিলেন, কিন্তু পা হড়কে গিয়ে একেবারে চিৎপাত। অমনি তার ওভারকোটের পকেট ঠেলে রাজ্যের জিনিসপত্র বেরিয়ে আসতে লাগলো। সবাই তাকে ধরাধরি করে তুললো। আপনার কোটটাই একবার দেখুন না নেড়ে চেড়ে, কোথাও হয়তো লুকিয়ে আছে। ভূতনাথ বাবু কিছুতেই কাউকে কোটের পকেটে হাত ঢোকাতে দেবেন না। বললেন, সব টাকা পয়সা আমি হাতের মুঠোয় রাখি, সিকি দুয়ানি গুলো কানের ফুটোয়, নোট ওর মধ্যে যাবে কি করে? কিন্তু সবাই এর বাক্স তরঙ্গ তিনি ওলট পালট করেছেন, তাই কেউ তাকে ছাড়লেন না। গায়ের থেকে জামা খুললেন না বটে, কিন্তু সবাই মিলে তার পকেট উজাড় করতে লাগলেন। কোট তো নয়, যেন ছোটখাটো একটা জাদুঘর। নিচের পকেট থেকে প্রথমে বেরোলো বিড়ালের বাচ্চা দুটো, বড় ছেলে জ্ঞানদার চুষি কাঠি, বড়দার ঝুমঝুমি, ঘড়ির স্প্রিং, চুলের কাঁটা, খল নোড়া, কাঁচের চুড়ি, দড়ি, ভাঙা চামচ, কি যে নেই তার হিসেব কে করবে। কিন্তু নোট কোথাও পাওয়া গেল না। সদর, খিড়কি, সমস্ত পকেটে তন্ন তন্ন করে দেখা হলো, কিন্তু কাকস্য পরিবেদনা। এই দেখে ভূতনাথ বাবু আর একবার ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। তবে কোটের পকেটেও নোট নেই। আমার শেষ পর্যন্ত আশা ছিল কোটের একটা না একটা পকেটে ওকে পাবোই। এত সব পুরনো জিনিস পাওয়া গেল, আর সদ্য হারানো নোটটা পাওয়া যাবে না। আমার কি হবে? বলে তিনি কোটটা খুলে ফেলে একটা কাঁচি দিয়ে তার লাইনিং কাটতে শুরু করলেন। কি একজন বললে, নোটটা তো আপনার হাত থেকে উড়ে পড়ে গেছে বললেন, কোট কেটে আর কি হবে? ভূতনাথ বাবু চটে বললেন, থাকলে তো আর মহাভারত অশুদ্ধ হবে না। এত জিনিস থাকাতে কারো আপত্তি নেই, একটা 100 টাকার নোট থাকবে, এই আর কারো সইছে না। কিন্তু কোটটা কুটি কুটি করেও নোটের সন্ধান মিলল না। ভূতনাথ বাবুর দাড়ি চুল ছিঁড়ে কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলেন। অফিসের কাজকর্ম চুকিয়ে দোকানপাট বন্ধ করে এমনি সময় ভূতনাথ বাবুর সরকার ব্রজেন এসে উপস্থিত। কান্নাকাটি গোলমাল শুনে ভেতরে এসে শুধলো, ব্যাপার কি? সব দেখে শুনে তার তো চক্ষু স্থির। আমাকেও বড়দাকে ডেকে নিয়ে ব্রজেন বললেন, নোটটা তো কর্তা দোকানের দেরাজেই ফেলে এসেছেন, আনেননি মোটেই, আমি সেইটা পৌঁছে দিতে এসেছি। ব্রজেনের হাত থেকে নোটটা নিয়ে আমি ছাদে উঠে গেলাম। অন্ধকারে গিয়েই চেঁচানি শুরু করে দিলাম, আপনার নোট পেয়েছি ভূতনাথ বাবু, শিগগির উঠে আসুন। সিঁড়ি বেয়ে এক দঙ্গল ছেলে মেয়ে ছাদে উঠে এলো, কিন্তু ভূতনাথ বাবু সিঁড়ি কিছুতেই ডিঙোবেন না, তাকে ভূতে ধরবে। বললাম, আমরা সবাই আছি, ভয় কি? ভূতনাথ বাবু বললেন, শিগগির নেমে এসো হিরু, সত্যি তোমাকে এবার লেজার একখানি ইলিশ মাছ কেটে দেব, নিশ্চয়ই নিজের হাতে কেটে দেব হিরু। হাসতে হাসতে নিচে নেমে এলাম। তার হাতে নোটটা ফিরিয়ে দিতেই তিনি ভজ নিত্যানন্দ বলে 2 হাত তুলে ধেই ধেই করে নাচতে শুরু করলেন। নাচ থামিয়ে জিজ্ঞেস করলেন, এ কোথায় পেলে নোটটা? ছাদে? বললাম, হ্যাঁ, ছাদে উঠতেই তো ভূতের দলের সঙ্গে দেখা। আমার হাতে নোটটা দিয়ে একজন বললে, আমাদের রাজার কষ্ট আর সইতে পারি না, এই নাও তার নোট, তাকে ফিরিয়ে দাও, আমরা হলাম তার প্রজা, তিনি হচ্ছেন ভূতনাথ। এক গাল হেসে ভূতনাথ বললেন, তার আশ্চর্য কি? শুনছিলেন লেখক অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা গল্প ওভারকোট। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আরেকটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।